বাড়ি পৌঁছে বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে। স্ত্রীকে বললে, হ্যাঁ, একটা আলো নিয়ে এসো তো। ওর আর বিলম্ব সইছে না, এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে। নিতাইয়ের মা একটা কাঁচ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন নিয়ে এসে উঁচু করে ধরলে। বিস্ময়ের সুরে বললে, কলসিটাতে কি মরার কলসির মতো দেখতে? ওটাকে আনলে কোথা থেকে গো? জীবনের বিভিন্ন দুর্বল মুহূর্তে আমরা ছুটে যাই গুণীন জ্যোতিষীর কাছে। তারা যা বলেন সেই দুর্বল মুহূর্তে সেগুলোই হয় আমাদের পাথেয়। নমস্কার, আমি দেবস্মিতা। আলাপ সঙ্গে দেবস্মিতার আজকের পর্বে আমি শোনাবো এমন এক গল্প যার মূল চরিত্র আসলে এক জ্যোতিষীর ভবিষ্যৎবাণী। গল্প শুরুর আগে একটা কথা, আজকের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো একটা লাইক করে দেবেন কিন্তু। আর আপনার সঙ্গে আজই যদি হয় আমার প্রথম আলাপ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। শুরু করছি আজকের গল্প, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চক্রবর্তী বলেছিলেন, ছেলে একদিন রাজা হবে। যদু চক্রবর্তী এই অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী, তার কথার দাম আছে। কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে। রাজা হওয়া তো দূরের কথা, রাজসভার একজন ভালো গোছের প্রহরী হবার লক্ষণও বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না। অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়ি থেকে স্কুলে পড়ত। 4th ক্লাসে উঠবার সময় ফেল করে সে লেখাপড়া দিলে ছেড়ে। বললে, ছোট ছোট ছেলে মেয়েরা উঠবে নিচে থেকে আমার ক্লাসে, তাদের সঙ্গে পড়তে আমার লজ্জা করে। সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না। মামারা বললে, লেখাপড়া যদি না করো বাপু, তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি হবে? বাড়ি চলে যাও। বাড়ি এসে যখন সে বসল তখন তার বয়স 14-15 বছর। অজপাড়া গায়ে বাড়ি, সেখান থেকে চাকরির চেষ্টা করা চলে না। এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে। তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন। বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে, তাহলে রেলে চাকরি হবার সম্ভাবনা আছে। কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা ঢিঁকি কলও আনিয়ে দিয়ে গেলেন আর টেলিগ্রাফ শেখবার একখানা বই। বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকত। সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে। আর একটা মজা ছিল তার, সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত। যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েতবেলের গাছে উঠে মহা হইচই করছে, ও এসে গম্ভীর মুখে বললে, এই সব নাম গাছ থেকে নাম। কয়েক বেল তো খাচ্ছিস, এদিকে ঘরে যে অনেকে চাল নেই সে খোঁজ রাখিস? শুধু কয়েক বেলে কি আর পেট ভরবে? যা, যাতে 2 পয়সা রোজগার হয় তার চেষ্টা করগে যা। বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো। পাড়া গাঁ জায়গা সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ। প্রত্যেক ছেলেই জানে যে তার বাপ মার অবস্থা ভালো নয়। অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো। তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল। এই সময়ে ওর ভগ্নিপতি এসে ওকে ঢেঁকি কল দিয়ে গেলেন। গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত। বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেঁকি কলটাতে টরে টক্কা অভ্যাস করছে। ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, দোল নেই, রাস নেই, শনিবার রবিবার নেই। কি সে অধ্যবসায়! দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধহয় এত অধ্যবসায়, এত মনোযোগ দেখাননি। তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে। বছরখানেক টেলিগ্রাফ শেখবার পর
বামাচরণ রেলে চাকরির চেষ্টা করলে, কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না। গাঁয়ের ছেলেদের সে বলতো, জানিস পিয়ার আর রেলের টিআই সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে, তার নিজের হাতে সই আছে। ছেলেদের মধ্যে দু একজন সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করত, কে লিখেছে বামাচরণ দা? লিখেছে এখন চাকরি হবে না, পোস্ট খালি নেই, খালি হলে জানাবে। দাঁড়া। তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটি ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো, এই দেখ। কিন্তু এত কিছু করেও কিছু হলো না। মাসের পর মাস গেল, টিআই সাহেবের সেই চিঠি আর পৌঁছল না। হঠাৎ মেঘ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠল। বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির। যখন তিনি মেহেরপুরে, তখন বম্পাস সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট। সাহেব নাজির মশাইকে খুবই খাতির করত, ভালোবাসত। বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডীমণ্ডপে বসে সমবেত বৃদ্ধ মণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন, বম্পাস সাহেবকে তো আমি কাজ শিখিয়েছি। ছোকরা সিভিলিয়ান, নতুন বিলেত থেকে এসেছে, তখন ট্রেজারি অফিসের হিসেব রাখতে জান বেরিয়ে যেত। আমায় বলতো, শোনো নাজির, এ আমার পোষাবে না, গাঁজা আফিমের হিসেব রাখতে আর ওজন করতে আমার প্রাণ বেরুলো। কত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করতুম। সে গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া আর কেউ করেনি। সবাই হাঁ করে থাকত। পেনশনও তিনি ভোগ করছেন আজ 22-23 বছর কি তারও বেশি। বামাচরণের বয়স যখন 18-19 বছর, তখন তার বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পাস সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছে। তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে। বম্পাস সাহেবও আর ছোকরা নেই, 50-এর ওপর বয়স হয়েছে। পুরনো নাজিরকে দেখে তিনি চিনতে পারলেন। জিজ্ঞেস করলেন, আমি তোমার কি উপকার করতে পারি নাজির? এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল। খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে, জমি জরিপ হচ্ছে। বামাচরণের বাবা এক গাল হেসে সকলকে কথাটা জানালেন। বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো। গাঁয়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে, ভেতরের ঘরের বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন। সাহেব বললে, নাজির, তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম। আর বামাচরণ চাকরি করতে গেলে সঙ্গে তার বৃদ্ধ পিতাও গেলেন। কারণ বামাচরণের মা বললেন, ছেলেকে অত দূর দেশে তিনি একলা পাঠাতে পারবেন না। আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে। মাস 2-এর মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি চলে এলেন। শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসেছে। সেখানে নাকি থাকার কষ্ট, নদীর জল নোনা, কাছেই সুন্দরবন, সন্ধ্যার পর বাঘের ভয়, জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয়। সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে? বামাচরণের বাবা বললেন, কোনো ভয় নেই, আমি আবার যাচ্ছি সাহেবের কাছে, আর একটা ভালো জায়গায় চাকরি যাতে হয়। কিন্তু এবার সাহেব বিজায় চটে গিয়েছে দেখা গেল, না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে। সাহেবের আলদালি বললে সাহেবের এখন দেখা করবার সময় হবে না। বামাচরণের বাবা এতটা ভাবেননি। তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল,
এরপর আর তিনি বেশি দিন বাঁচেননি। ক্রমে দিন চলে গেল। বামাচরণেরও বয়স হয়ে উঠল। বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন। দু একটি ছেলেপুলেও হলো। গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো, তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে, দু একজন ভালো চাকরিও পেয়েছে। বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলত। বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখলে। নিজের ছেলে মেয়ে দু তিনটি, এক বিধবা ভগ্নী বাড়িতে তারও দু তিনটি ছেলে মেয়ে, বৃদ্ধা মা, অনেকগুলি পুষি খেতে। চলে কি সে এতগুলো প্রাণীর? এইসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে বসে। বেলা পড়ে এসেছে। কচুরিপানার দামগুলো উজান মুখে চলেছে। বোধহয় জোয়ার এলো। সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে। রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে। তাদের গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে নদীর বাঁকের মুখে। জায়গাটা চারিদিকে নির্জন। এখন তার মনে হলো খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আজ 14-15 বছর হবে। হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল। ওটা কি? পাড়টা সেখানে খুব উঁচু ও খাড়া। হাত 30-40 উঁচু সে যেখানে বসে আছে সেখান থেকে। পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধহয় 2-1 দিন হলো। সেই পাড়ের গায়ে একটা বড় কলসি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে। অর্ধেকটা দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোঁতা। বামাচরণের চট করে মনে পড়ে গেল, সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে, বহুকাল আগে, খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল। অনেক লোকের বাস ছিল সেখানে। কলসিটা জমির ওপর থেকে হাত 4-5 নিচে পোঁতা অবস্থায় রয়েছে। সেকালে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত। এ নিশ্চয়ই টাকারই কলসি। বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কিনা। স্থানটা নির্জন, অন্য লোক এদিকে আসে না। কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই। তাছাড়া মোটে কাল রাত্রে এই পাড় ভেঙেছে, কি আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি? কেই বা তারপর এসেছে এইদিকে। অবশ্য নৌকো থেকে দেখা যাওয়ার কথা, কিন্তু জেলে ডিঙি এত দূরে আসে না। গাঁ থেকে ওই কদমতলা পর্যন্ত তাদের দৌড়, এত দূরে কেউ কোমর জাল পাতে না। বামাচরণ সেখানে আর দাঁড়ালো না। ছিপ গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো, তাকে কেউ এখানে দেখে না ফেলে। বাড়িতে এসে সে ভাবতে বসলো, এখন সে কি করবে। আজ রাত্রে অবশ্য কলসিটা তুলে আনতেই হবে, কিন্তু একা সে কি করে পারবে? জমির ওপর থেকে খোঁড়া অসম্ভব। যদি শাবলের ঘায়ে কলসিটা নদী গর্ভে পড়ে যায়, তাহলে স্রোতের মুখে হয়তো কোথায় ভেসে চলে যাবে, নয়তো ডুবেই যাবে। তা নয়, নিচে থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত। তারপর সন্তর্পণে খুঁড়ে কলসি বার করতে হবে। তাতে অন্তত 2 জন লোকের দরকার। মই নিচে থেকে একজন ধরে থাকা চাই। কলসি নামাবার সময়ও সাহায্য পাওয়া দরকার। অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়া ঠিক করলেন। নিতাই এই 12 বছরে পড়েছে, গ্রাম্য স্কুলে পড়ে। খেলাধুলোয় খুব পটু আর সাহসীও বটে। বামাচরণ ছেলেকে বললে, তোর মাকে বলিস নে, রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায়। পিতা পুত্রে মই, শাবল, একগাছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে বামাচরণের। কি জানি কি হয়। বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার। বাবার কথায় সে এসেছে, কেন এসেছে তার বাবা তাকে বলেনি।
কিন্তু সে জিনিসটা আন্দাজ করে নিয়েছিল। নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতর বাঁশের ঘুনিতে বড় মাছ জিইয়ে রেখেছে। সেই মাছ চুরি করতেই তার বাবা তাকে সঙ্গে করে এনেছে। কিন্তু মই কি হবে? জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল। বাবাকে বললে, বাবা, এত দূরে তো জেলেরা কোমর ফেলে না, এ তো চটকা তলার বাঁক। তার বাবা ওর মুখের দিকে চেয়ে বললে, জেলেদের সঙ্গে আমাদের কি দরকার? নে, মইটা এখানে বেশ করে লাগা। অতি কষ্টে বামাচরণ মই বেয়ে ওপরে উঠল। নিতাই খুব অবাক হয়ে গিয়েছে। পাড়ের ওপর মই দিয়ে কি হবে? কি আছে ওখানে? সে একটু হতাশও যে না হয়েছে তা নয়। বড় মাছ নয়, তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শেকড় কি মুথো ঘাসের শেকড় তুলতে এসেছে। অনেক সময় রাত্রেই ওষুধের গাছ তুলতে হয়, সে জানে। তার ভয়ও হচ্ছিল। চারিদিকে অন্ধকার, নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে ডাঙায়, ছোট ছোট ঢেউ লেগে। এখানে ভূতের উপদ্রবের কথা অনেকে বলে। শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয়। নিতাইয়ের গাটা ছমছম করে উঠল। তার বাবা উপরে গিয়ে পাড়ের গা খুঁড়তে লাগলো। সে নিচে থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবা কি খুঁজছে। একবার সে বললে, কি বাবা, মুথোর শেকড়? বামাচরণ চাপা গলায় বললে, চুপ কর না, মই ধরে থাক, তোর সে কথায় দরকারটা কি? নিতাই চুপ করে রইল। কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে? সে অন্ধকারের মধ্যে মইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল। বাবার ভয় কিছু বলতেও পারছে না। অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল। নিতাই অবাক হয়ে বললে, কি বাবা এতে? চুপ কর না, কি বলছে জামিজি? তোর সব কথায় কি দরকার? শাবলার মইটা আনতে পারবি একলা? কেউ না দেখে এজন্য বামাচরণ বাঁশ বনের পথ দিয়ে চলল। বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয়। কি জানি, যদি সে এই অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনেই পড়ে যায়। বামাচরণের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। কলসিটা বেজায় ভারী, নিশ্চয়ই কোনো জিনিসে ভর্তি। কলসির মুখটা একখানা পাথরের ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল। বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চাড় না দিলে খোলা যাবে না। বাড়ি পৌঁছেই বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে। স্ত্রীকে বললে, হ্যাঁ, একটা আলো নিয়ে এসো তো। ওর আর বিলম্ব সইছে না, এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে। নিতাইয়ের মা একটা কাঁচ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন নিয়ে এসে উঁচু করে ধরলে। বিস্ময়ের সুরে বললে, কলসিটাতে কি? মরার কলসির মতো দেখতে। ওটাকে আনলে কোথা থেকে গো? অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ শাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে। সঙ্গে সঙ্গে কালো আলকাতরার মতো কি একটা দুর্গন্ধযুক্ত পদার্থ মেঝেময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল। নিতাইয়ের মা অবাক। স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে? রাত দুপুরে কি সের একটা কলসি কোথা থেকে উঠিয়ে এনে কি কাণ্ড বাঁধালে বলে দেখি। বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত কষ্ট, তবে সব বৃথা? রূপোর গুঁড়োও এতটুকু নেই কলসিতে? কোথায় এক কলসি টাকা বা মোহর, আর তার বদলে এগুলো কি কালো কালো? অদৃষ্ট একেই বলে। সারা রাত্রি বামাচরণের ঘুম এলো না। সত্যি তার অদৃষ্ট ভালো নয়। এমন জায়গায় পোঁতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাতরা। না হলে বোমপাস সাহেবের দেওয়া এমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে? পেয়ে হারানোই তার অদৃষ্ট।
পরদিন সকালে লোকজনকে আলকাতরার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারে না। অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো কবিরাজ মশাই দেখে বললেন, এ তো পুরনো ঘি, বহুকালের পুরনো ঘি। কতটা আছে? এর দাম খুব, বিক্রি করবে? কলকাতায় বউ বাজারে সেনেদের দোকানে পেলে নিয়ে নেবে। বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো। বউবাজারের সেনেদের মস্ত কবিরাজি দোকান, সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার। ঘি দেখে তারা বললে, হ্যাঁ, জিনিসটা খুবই ভালো, অন্তত 200 বছরের পুরনো। তোমাদের ঘরে ছিল? বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে। তারপর দরদস্তুর চলল। ওরা 7 টাকার বেশি দিতে রাজি নয়। তারপর উঠল 10 টাকায়, তার বেশি কিছুতেই নয়। বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ 2 টাকা সেরেই জিনিসটা দিয়ে ফেলত। একজন হিন্দুস্থানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন। তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আমি খয়রাগড়ের রাজার ম্যানেজার। আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম। রাজার মায়ের বয়স হয়েছে, হাঁপ কাশের অসুখ। এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম। এত বছরের পুরনো ঘি কলকাতায় কোনো দোকানে নাই। আমি আপনাদের জিনিস নিব, 100 টাকা সেরের দাম দেব। আমি ওজন করুন মাল। এই কলসিতে মোট 12.5 সের ঘি ছিল, কিন্তু আদত কলসিটাতে বোধহয় আরও অনেক বেশি ছিল, কিন্তু সেটা তো ভেঙে নষ্ট হয়ে যায়। বাকিটা ওরা নতুন কলসিতে পুরে এনেছিল। ঘি বিক্রি করে পাওয়া গেল মোট 1250 টাকা। যদু চক্রবর্তী জ্যোতিষী ছিল বড়, সে মিথ্যে বলেনি। এখন তো বামাচরণের অনন্তকাল পড়ে রয়েছে। রাজা হওয়ার আশ্চর্যটা কি? শেষ হলো আজকের গল্প, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। আচ্ছা, কর্ম যদি না করা হয়, অন্যের কথায় ভরসা করে কি ফল আদৌ মেলে? ভাবার বিষয় কিন্তু। আজকের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে গল্পটা আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।